অলৌকিক ঘটনা অবলম্বনে অশরীরী রহস্য। এই অনুষ্ঠানে যারা ভৌতিক গল্প জানেন সরাসরি তাদের রোমহর্ষক গল্প সম্প্রচারিত হবে STV বাংলা টিভি চ্যানেলে। আজই যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। আঙ্কেল বাইরে খুব ঠান্ডা, একটা ভূতের গল্প শোনাও না, অনেকদিন শুনিনি। হ্যাঁ আঙ্কেল শোনাও না প্লিজ প্লিজ। ভয় পাবে না তো? একদম না। তাই তো? তুমিও তো? আচ্ছা, তোমাদের একটা অদ্ভুত গল্প বলবো, যে গল্পটা ভূতের তো অবশ্যই, সঙ্গে অ্যাডভেঞ্চার মেশানো, এবং আমার জীবনের বাস্তব ঘটনাকে অবলম্বন করে এই গল্পটা, বুঝতে পারলে? তো আজকে থেকে ধরো তুমি 15 বছর আগে, তখন আমি কোনো একটা জায়গার কোনো একটা থানার, আমি সেখানকার বড়বাবু। তো তোমরা থানায় গেছো তো নিশ্চয়ই? থানা সম্বন্ধে তো একটু অভিজ্ঞতা আছে, যে সমস্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ হচ্ছে থানা। তো আমি যে জায়গায়, যে থানার বড়বাবু, সেটা হচ্ছে একদম সুন্দরবনের একদম শেষ প্রান্তে একটা থানা। তো আমার থানা এলাকার মধ্যে অনেকগুলো দ্বীপ আছে। দ্বীপ সম্বন্ধে আইডিয়া আছে তোমার? জানো, মানে চারিদিকে জল আছে, তার মাঝখানে একটা দ্বীপ। তো এই যে জলের ডিস্টেন্স, মানে তুমি মেনল্যান্ড থেকে এই যে দ্বীপে যেতে ধরো তোমার 25 কিলোমিটার দূরে দ্বীপটা আছে, তাই তোমাকে এইটা যেতে হবে। কিসে যাওয়া হয় সেইগুলো সচরাচর আমাদের থানাতে স্টিমার থাকে বা থানার ভেহিকলস থাকে, যেগুলো জলে যায়, সেই রকমভাবে আমরা যাতায়াত করি। এই হচ্ছে মেন বিষয়, বুঝতে পারছো তুমি? তো এইরকম একটা গ্রাম, প্রত্যন্ত গ্রামের একটা থানায় আমি সেই সময় পোস্টিং ছিলাম। তো একদিন হঠাৎ সেই যে থানায় আমি পোস্টিং ছিলাম, সেই থানায় কিছু লোক আমার সঙ্গে দেখা করতে আসলো। তো আমি তাদের আসতে বললাম যে কী হয়েছে, কী ব্যাপার হয়েছে, কারণ লোকের সঙ্গে ভালো ব্যবহার করাই দরকার। তোমার কাছে কেউ যখন আসছে, কোনো ইনফরমেশন দিচ্ছে, সেই ইনফরমেশনটা নিয়ে জানার দরকার আছে, বা সে সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করার দরকার আছে। তো যারা আসলো তাদের আমি বসালাম। তো তারা বলল, একটা অদ্ভুত বিষয় তারা উত্থাপন করলো। তারা বলল যে স্যার, একটা দ্বীপের নাম বললো, দ্বীপের নামটা আমি বলছি না, ওই দ্বীপে বহুদিন থেকে এক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। তো কেউ ওই দ্বীপে যেতে পারে না বা যায়ও না। আপনি যদি স্যার, আপনাকে আমাদের মনে হয়েছে যে আপনার সাহস রয়েছে এবং আপনি এই সমস্ত কুসংস্কার একদম বিশ্বাস করেন না, তো সেই জন্য আমাদের রিকোয়েস্ট যে যদি আপনি যদি যান ওখানে, ওই দ্বীপে, ওই কুসংস্কার থেকে আমরাও মুক্ত হতে পারি। আর এতদিন ধরে এইসব কুসংস্কার মানে বোঝো তো? কুসংস্কার মানে যেটা সত্যি কি মিথ্যা আমরা জানি না, লোকের মধ্যে এটা চলে আসে, বুঝতে পেরেছো? হয়তো সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু সেটা লোকের মধ্যে চলে আসে এবং লোক চায় যে এইটা থেকে সত্যিকারের এর ভিতরে কোনো রকম কোনো কাহিনী বা সত্যিকারের কোনো ঘটনা আছে। তো আমি বললাম অবশ্যই, বলুন আপনাদের কি প্রবলেম বা কি নিয়ে আপনাদের মনে হয়েছে। তো ওরা বললো যে একটা এখান থেকে প্রায় 25-30 কিলোমিটার দূরে, মানে মেনল্যান্ড, যে থানার যে মেনল্যান্ড, সেখান থেকে তোমার সমুদ্রের মধ্যে, সমুদ্র না, ওটা নদী ছিল, হাতানিয়া দোয়ানিয়া নদী, সেই হাতানিয়া দোয়ানিয়া নদীর থেকে 25 কিলোমিটার দূরে একটা দ্বীপের মতন জায়গা আছে, মানে চারিদিকে জল দিয়ে ঘেরা জায়গা আছে। সেখানে নাকি একটা পুরনো মন্দির আছে, বুঝতে পারলে? পুরনো মন্দির, বহু পুরনো, বলছে যে তাও প্রায় গুপ্তযুগ সম্বন্ধে তোমাদের একটু আইডিয়া আছে? গুপ্তযুগ হচ্ছে এখন থেকে ধরো বহু পুরনো, এবং সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন, গুপ্ত সম্রাটরা ছিলেন, সেই সময়কার বলছে এই মন্দিরটা। তো বহু পুরনো মন্দির, সেখানে যেতে হবে। বলছে যে ওই মন্দিরটা নাকি ওই দ্বীপের মধ্যে এখনও আছে, এবং ওই মন্দিরটায় যদি কেউ ওই দ্বীপে যায়, তাহলে নাকি যে দেবতা আছে, ওই মন্দিরের দেবতা আছে, দেবতা তো না, কালী মা আছে, সেই কালী মার মূর্তি নাকি তাকে কোনো মতে ছাড়ে না, মানে যেই গেছে তারই মৃত্যু ঘটেছে। তো এটা ওদের মধ্যে একটা, মানে গ্রামবাসী যারা আছে তাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার করেছে। আর যেহেতু ওই যে দ্বীপটা রয়েছে, দ্বীপের আশেপাশে যেসব দ্বীপ আছে, তারা সবাই এই সব কুসংস্কার নিয়ে বা এই সমস্ত কথা নিয়ে অনেক রকমভাবে ভয় পায়, এবং কেউ এইগুলোকে সমাধান করে না। তো সেই জন্য ওদের আসার উদ্দেশ্য, যে মনে হয়েছে যে আমি কুসংস্কারে বিশ্বাসী না, মানে আমি ওই থানাতে বড়বাবু হিসেবে আসার পর ওরা মনে করেছে যে আমি ওই সমস্ত কুসংস্কারে বিশ্বাসী না, এবং আমার সাহস আছে, আমি ওই দ্বীপে
গিয়ে আদৌ কোনো মন্দির আছে কিনা, বা মন্দির থাকলে কার মন্দির আছে, বা ওরকম কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা সরজমিনে তদন্ত করতে পারবে। বুঝতে পারলি? এই হচ্ছে ব্যাপার। তো সেটাও এইরকম ঠান্ডারই দিন ছিল, প্রায় ঠান্ডার দিন ছিল। তো আমি আমার নির্দিষ্ট কিছু লোককে, মানে যারা সাহসী এবং যারা এই সব কুসংস্কার বিশ্বাস করে না, একটা মন্দির আছে, মন্দিরে মূর্তি আছে, কালী মূর্তি আছে, এই সেই একদম পুরনো যুগের, বহু পুরনো যুগের, তো এইগুলো যারা বিশ্বাস করে না, যারা বাস্তব বিজ্ঞানসম্মত যাদের দৃষ্টিভঙ্গি আছে, সেই রকম 4 জনকে নিলাম সঙ্গে। আমরা হ্যাচাক নিলাম, আর নিলাম আমাদের যে আগ্নেয়াস্ত্র, সেটাও নেওয়া হলো। এবং আমরা এই যে গেলাম, আমরা যে বেরোলাম হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে বেরোলাম, কারণ আমাদের ধারণা ছিল যাবো, কোনো ব্যাপারই না, ওখানে গিয়ে আমরা খোঁজাখুঁজি করে তাড়াতাড়ি চলে আসতে পারবো, সন্ধ্যার আগে চলে আসতে পারবো, এইরকম আমাদের ধারণা ছিল। এবং আমরা যেটা আরেকটু জানলাম যে ওই যে দ্বীপটা রয়েছে, ওই দ্বীপে এখন কোনো জনপ্রাণী বাস করে না। হয়তো কোনো সিংহ বললাম, বাঘ বা বন্য জন্তু বাস করতে পারে, কিন্তু সেই সম্বন্ধে সঠিক তথ্য কারোর কাছে নেই। আর পুরো যে দ্বীপটা আছে সেটা 32 স্কোয়ার কিলোমিটার, মানে 32 স্কোয়ার কিলোমিটার। আঙ্কেল, এই জঙ্গলে কোনো মানুষ থাকে না? না, ওই জঙ্গলে কোনো মানুষ থাকে না। ওই জঙ্গলটা অ্যাকচুয়ালি আমাদের যে থানার যে এলাকা আছে, সেই এলাকা থেকে অনেকটাই দূরে। এবং ওই জঙ্গল সম্বন্ধে খুব বাজে কতগুলো প্রবাদ চলে আসছে, যে ওই জঙ্গলে যারা যায় তারা ফিরে আসে না, ওই জঙ্গলে কোনো ভৌতিক কিছু আছে। সেই জন্য ওই জঙ্গলে কোনো রকম কোনো লোকজনও থাকে না, বা কেউ লোকজন যেতেও চায় না। তো আমরা সেই রকমভাবে ডিসাইড করে নিলাম যে আমরা যাবো, খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, আমরা সন্ধ্যের মধ্যে চলে আসতাম, কোনো অসুবিধা হবে না। তবুও আমরা আমাদের যেহেতু রাত্রিবেলায় নিজেদের করার জন্য আমরা টর্চ লাইট বা অন্যান্য জিনিসগুলো নিয়েছিলাম, নিয়ে মোটামুটি আনুমানিক দুপুর 12টার দিকে আমরা খাওয়া দাওয়া করে আমাদের যে থানার যে লঞ্চ আছে, সেই লঞ্চের যে চালক ছিল, 2 জন ছিল, একজন চালক, একজন হেল্পার, তাদের নিয়ে আমরা রওনা দিলাম ওই দ্বীপে। বুঝতে পারলে তো? দ্বীপটা রয়েছে, দ্বীপ দেখা যাচ্ছে। তো আমরা ওখানে আমাদের দ্বীপে যেতে মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার কাছাকাছি লাগলো, কারণ সেই সময় জলের তোড় খুব বেশি ছিল। আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম, আমরা তাড়াহুড়ো করিনি, আমরা আস্তে আস্তে গিয়ে ওই দ্বীপে গিয়ে উঠলাম। তো তোমাদের যদি আইডিয়া না থাকে, তুমি কিন্তু বুঝতে পারবে না যে দ্বীপে ওঠাটা খুব টাফ। এই কারণে টাফ, মানে ওখানে তো কোনো ঘাট টাট নেই। তোমরা এখানে দেখছো যে ঘাট, ওখানে নামছে উঠছে, কিন্তু ওখানে কিন্তু তোমাকে কাদার মধ্যেই নামতে হবে। এবং কাদার মধ্যে নামতে গিয়ে যেটা প্রবলেম বেশি হয়, সুন্দরবনে যদি তোমরা কখনো যাও দেখবে যে ওখানে কিন্তু নদীতে এখনও স্টিল নাও এখনও কিন্তু প্রচুর কুমির আছে, যারা কিন্তু তোমাকে যে কোনো সময় অ্যাটাক করতে পারে। তো সেই জন্য সতর্কভাবে আমরা আস্তে আস্তে ওখান থেকে নামলাম। নেমে দেখলাম যে একটা অদ্ভুত বিষয় যেটা লাগলো, আমার মনে লাগলো, এবং আমার সঙ্গে যারা 4 জন ছিল, আমরা 2 জন যারা ছিল তারা লঞ্চে রয়ে গেল, যে চালক এবং যে হেল্পার লঞ্চে রয়ে গেল। আমরা 4 জন, আমাকে নিয়ে 4 জন, আমি ছাড়া আরও 3 জন, আমরা ওই দ্বীপে নামলাম। তো যে জিনিসটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো সেটা হচ্ছে যে একটা পুরনো দ্বীপ, মনে করো একটা পুরনো দ্বীপ, সেখানে কি একটা মাটির রাস্তা হতে পারে? তোমার কি মনে হয় হতে পারে? সেখানে তো কেউ যাতায়াতই করে না, কোনো লোক নেই, কিছু নেই, সেখানে কী করে মাটির রাস্তা হতে পারে? তো একটা কিন্তু মাটির রাস্তা সেই একদম সোজা বেরিয়ে যাচ্ছে, মানে একদম দ্বীপের সোজাসুজি একটা মাটির রাস্তা বেরিয়ে যাচ্ছে। তো এটা আমাদের খুব অদ্ভুত লাগলো যে কী ব্যাপার, একটা মাটির রাস্তা সোজা বেরিয়ে যাচ্ছে, দ্বীপে কোনো লোকজন নেই, কেন এরকম হয়েছে? তো আমি আর কিছু বললাম না। আমার সঙ্গে যারা 3 জন ছিল তারা হয়তো একটু ভয়টা পেতে পারে, আমি আর কিছু বললাম না। তো আমরা আস্তে আস্তে বললাম যে পৌঁছে তো গেছি, তখন কটা বাজে, দুপুর দুটো হবে, পৌঁছে গেছি, আর কি, এবার চলো একটু ঘুরে আসি, আদৌ মন্দির আছে কি না আছে দেখবো, দেখা যাবে তখন আমরা আস্তে আস্তে ওই রাস্তা দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা সতর্ক ছিলাম যে কোনো রকম কোনো বন্য প্রাণী অ্যাটাক করতেই পারে, কারণ ওখানে আমরা তো জানি না যে ওই দ্বীপে কী আছে, কোন প্রাণী আছে। তারপরে তুমি শুনলে অবাক হবে তোমরা যে বাঘ কিন্তু লাফিয়ে চলে আসে। বাঘ ধরো একটা কোনো আইল্যান্ডে আছে, সেখান থেকে লাফিয়ে ওই আইল্যান্ডে চলে আসে, ওখানে হরিণ বা খরগোশ বা তোমার শুয়োর এই প্রজাতির যারা আছে তাদের অ্যাটাক করার জন্য চলে আসে, খাবারের জন্য চলে আসে। তো সেই জন্য আমরা যথেষ্ট সতর্কভাবে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা ধরেই এগিয়ে যাচ্ছি। তো আমার সঙ্গে যারা ছিল, আরও যে 3 জন ছিল, তারা কিন্তু বললো যে স্যার আমরা কত দূর যাবো, কতটুকু যাবো একটু যদি বলেন। আমি বললাম চলো দেখা যাক না কত দূর যাওয়া যায়, রাস্তাটা কত দূর যাচ্ছে।
তো আমরা সেই মতন করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এবার রাস্তাটা চারিদিকে যখন একটু এগিয়ে গেলাম তখন দেখলাম যে রাস্তাটা আছে কিন্তু চারিদিকে পুরো জঙ্গলটা ঘিরে রেখেছে রাস্তা, মানে মনে হচ্ছে কী বলো তো, মনে হচ্ছে একটা ট্যানেল, একটা জঙ্গলের ট্যানেল, তার মধ্যে দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। আর গায়ে একটা শীর্ষায়ন কিন্তু লাগছে, ঠান্ডা 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 আছে, তো একটা অদ্ভুত অনুভূতি। এরকম অনুভূতি কিন্তু সচরাচর হয় না। তা আমি আমার সঙ্গে যাই, চলতে বলে কি একটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে না? বললো হ্যাঁ স্যার একদম, কেমন যেন একটা অদ্ভুত রকমের ঠান্ডা ভাব লাগছে, বিভিন্ন গাছে পাখি ডাকছে, শীতের বিভিন্ন জায়গা থেকে পাখি আছে, সেসব পাখি ডাকছে। তো আস্তে আস্তে আমরা যত এগোতে লাগলাম তখন দেখলাম যে পাখির ডাক পুরো বন্ধ হয়ে গেল, কোনো পাখির ডাক নেই। এবং যেটা সবচেয়ে মানে বিস্ময়কর, যে একদম নিস্তব্ধ, একদমই নিস্তব্ধ, কিচ্ছু নেই, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমরা যে এগোচ্ছি আমাদের কিন্তু ইচ্ছা নেই এগোনোর, কিন্তু আমরা পিছিয়ে আসতে পারছি না, যে আমরা পিছিয়ে আসবো, কেউ যেন অ্যাট্রাক্ট করছে, কেউ যেন ডাকছে এসো এসো এসো, সে অদ্ভুত পরিস্থিতি। যখন জঙ্গল দিয়ে যাচ্ছিলে তখন ভয় লাগেনি? হ্যাঁ, ভয় তো অবশ্যই করছিল, অস্বীকার করবো না। তো আমরা স্টার্ট করলাম, তার থেকে প্রায় 1 ঘন্টা হাঁটলাম, প্রায় 1.5 ঘন্টা হাঁটলাম, এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছি সূর্য কিন্তু ডুবে যাচ্ছে, কিন্তু আমরা ফিরতেই পারছি না। মানে আমরা চেষ্টা করছি যে এবার চলে আসবো, এবার রিটার্ন হবো, হচ্ছে না। কেমন যেন একটা অদ্ভুত শিহরণ লাগছে, আর কোনো শব্দ নেই, এবং আমরাও নিজেদের মধ্যে কোনো গল্প করতে পারছি না। কেমন যেন মনে হচ্ছে যেন কেউ পাশে আছে, বা কেউ যেন আমাদের নিয়ে যাচ্ছে, কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছে বন্দি করে, যে আমাদের কোনো চিন্তা, মানে আমাদের মধ্যে কোনো রকম চিন্তা আসলেও সেই চিন্তাটাকে বের করে দিয়ে বলছে যেতে হবে, আমাদের যেতে হবে। এইবার যখন ধরো মোটামুটি আমরা 1.5 ঘন্টা হেঁটে গেছি, তখন আমাদের সামনে ফুটে উঠলো একটা মন্দির, ভাঙা মন্দির, দেউল। এক কথায় ওইখানে সুন্দরবনে ওকে বলে দেউল। দেউলটা কীরকম বলো তো? খুব উঁচু গম্বুজ হয় এবং তার মাঝখানে ফাঁকা থাকে, সেখানে চারিদিকে ঘেরা থাকে, বাউন্ডারি দেওয়া থাকে, সেই রকম একটা দৃশ্যপট আমাদের কাছে সামনে আসে। তো আমি একটু আমার সঙ্গীদের জিজ্ঞেস করলাম যে এই দেউলের কি যাওয়াটা ঠিক হবে, এরকম পরিস্থিতি, তারপর সময় এত হয়ে গেছে। ও কিন্তু মানে আমার সবাই বললো যে এত দূর যখন এসছি যাই না, দেখে আসি না কী আছে দেউলে। তো আমরা ঠিক করলাম যে দেউলের ভিতরে যাব, কিন্তু যাওয়ার আগে যেটা আমি করলাম, যেটা আমি সবসময় করি, যে যখনই কোনো কিছু মনে হয় যে কোনো প্রবলেমের মধ্যে পড়েছি বা পড়তে পারি বা কোনো রকম কিছু আসে, তখন ভগবানকে স্মরণ করি। তো আমি শিবকে স্মরণ করলাম, সবাইকে বললাম যে শিবের নাম নিতে। তো হর হর মহাদেব সবাই বলল। এবার আমরা ওই যে মন্দিরটা আমার দেখে মনে হলো যে 15 মিনিট লাগবে, কিন্তু আমরা হাঁটতে হাঁটতে 20 মিনিট হয়ে গেল, তবুও আমরা মন্দিরের কাছে আসতে পারলাম না। পুরো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, পরিবেশ তুমি চিন্তা করো, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তার মাঝে একটা মাঠের মতন জায়গা, যেখানে কোনো গাছ নেই, কোনো গাছপালা নেই, মনে হচ্ছে সুন্দরভাবে কারা যেন সাফ করে রেখেছে। সেইখানে একটা মন্দির, সেই মন্দিরটা পুরোপুরি অন্ধকারের মধ্যে ভেসে আছে। সেই মন্দিরের কাছে আমরা আসতে, আমাদের যেখানে আমরা ভাবছিলাম যে হয়তো 10-12 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, সেটা প্রায় 20 মিনিট লেগে গেল আসতে, বুঝতে পারলে? এইবার আমরা তো পৌঁছালাম মন্দির বা দেউলের সিঁড়ি দিয়ে উঠছি। একটা সামনে যে দেউলের যে দরজা, খুব সুন্দর কারুকার্য করা একটা দরজা, আটকানো, কি দিয়ে আটকানো জানি না, কিন্তু দরজাটা এরকম করে আটকানো আছে দেউলের সামনে, খুব কারুকার্য করা। তো আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠলাম। সিঁড়ি দিয়ে যখন উঠছি তখন কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার আমার খেয়ালে আসলো, সেটা হচ্ছে যে পেঁচার ডাকটা খুব রেয়ার। পেঁচার ডাক, ওরকম পেঁচার ডাক শোনা যায় না। পেঁচা মানে আউলের ডাক, বুঝতে পারছো, এটা গায়ে একটা কেমন কাঁপা দেয়। তো সেই রকম একটা কিন্তু পেঁচার ডাক, মানে এক দঙ্গল পেঁচা যেন মনে হচ্ছে যেন ডেকে ডেকে চলে গেল। আমি কোনোদিন শুনিনি যে পেঁচারা একসঙ্গে থাকে। সত্যিকারে একটা অদ্ভুত রকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে, মানে প্রত্যেকের মনের মধ্যে সূত্রপাত ঘটলো। এবং নিস্তব্ধ জায়গা, ওরকম একটা দ্বীপের মধ্যে একটা দেউল বা মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, যার দরজাটা বন্ধ করা আছে, পুরো বন্ধ করা আছে, অন্ধকার, আমাদের 2 হাত দূরের জিনিস আমরা দেখতে পাচ্ছি, তার বেশি দেখতে পাচ্ছি না। এই সময় হঠাৎ আমাদের খেয়াল হলো যে আমাদের প্রত্যেকের ঘড়ি বন্ধ হয়ে গেছে। কি করে? আমি আমার ঘড়িতে দেখছি যে ঠিক 3টে বাজে,
মানে দুপুর 3টে বাজে, তারপরে কিন্তু ঘড়ি আর চলে। আমি আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম, কি তোরও কি ঘড়ি বন্ধ নাকি? বললো একদম স্যার, একদম ঠিক কথা বলেন, আমাদের সবার ঘড়ি বন্ধ। তো সবার সেই সময় আজ থেকে প্রায় ধরো 12 থেকে 15 বছর আগে মোবাইল সব ছিল না, যদিও আমার কাছে একটা ছিল মোবাইল, কিন্তু সেরকমভাবে মোবাইলের এত ব্যাপকতা ছিল না। তো ঘড়িটা বন্ধ হওয়াটা আমার কাছে কিন্তু খুব অদ্ভুত লেগেছে। আমি শুনেছিলাম যখন আমি সুন্দরবনে চাকরি করতে যাই, যে কিছু কিছু দ্বীপ আছে, যে দ্বীপে কিছু একটা আছে যেটা আমাদের ঘড়িকে বন্ধ করে দেয়। কিছু একটা আছে, মানে কি আছে কেউ জানে না, কিন্তু ঘড়ি কিন্তু বন্ধ হয়ে যায়। মানে টাইম জোন, মানে প্রত্যেকের তো একটা টাইম জোন আছে, সেই টাইম জোনের বাইরেও চলে যায় এই দ্বীপে। তো আমি একটু ভয়গ্রস্ত হলাম এবং বললাম যে কি দরজা খোলার দরকার আছে? তো ওরা বললো যে স্যার আমরা তো একটু ভয় পাচ্ছি, একদম সোজা করেই বললো যে একটু ভয় পাচ্ছি, এরকম একটা মন্দির কোথা থেকে উদয় হলো, তারপর এরকম যা পরিবেশ, এই পরিবেশে কি আছে মানে নিজেও বুঝতে পারছি না। তো আমি বললাম যে টর্চ আছে তো? তো বলে হ্যাঁ একদম স্যার টর্চ আছে। তো সাহস করে ধরো 35 থেকে 40টা সিঁড়ি ছিল, সেই সিঁড়িগুলো আস্তে আস্তে, মানে উঁচু, অনেকটাই উঁচু, আস্তে আস্তে আমি ভেঙে গিয়ে হাজির হলাম। আমরা 4 জন, আমি সহ আরও 3 জন। গিয়ে দেখলাম দরজা একদম পুরোপুরি বন্ধ। আমি বললাম যে তাহলে দরজাটা খুলতে হবে, নাহলে তো কে আছে, কোন দেবী আছে বা কোন দেবতা আছে, আমাদের তো জানতে হবে যে এই দেবতার পুজো হয়। তো অন্ধকার আস্তে আস্তে কিন্তু বাড়ছে, মানে গাঢ় হচ্ছে অন্ধকার। আর এদের কাছে শুধুমাত্র আমাদের 4 জনের কাছে 4টে টর্চ। তো আমি বললাম যে আমরা চেষ্টা করি দরজা খোলা, যদি দরজা খোলা সম্ভব হয় দেখবো, আর যদি না হয় তাহলে দেখবো না দেখেই চলে যাবে। তো আমরা 4 জন মিলে ধাক্কা দিলাম দরজাটা এরকম করা ছিল, আমরা ধাক্কা দিলাম, দরজা কিন্তু খুলল না, দরজা কোনো মতে খুলল না। আবার ধাক্কা দিলাম, তাতেও খুলল না। তখন আমরা ঠিক করলাম যে এই দরজা মনে হয় খুলবে না, শুধু এখানে সন্ধে হয়ে আসছে, রাত্রি হয়ে যাচ্ছে, এখানে না থাকাটাই ভালো। তারপরে যা শুনেছি বাঘটাগো আসে, এই পাশের দিক থেকে বাঘটাগো আসে, সেখানে কি হবে? তারপরে এতদিনের পুরনো মন্দির, তার ভিতরে কি আছে না আছে, কি দরকার আছে, আমরা চলেই যাই। ঠিক আমরা যখন পিছন দিকে ব্যাক করেছি যাওয়ার জন্য, একটা সিঁড়ি হয়তো নামেছি, হঠাৎ একটা আওয়াজ হলো এবং বিস্ময়কর ব্যাপার যে দরজাটা খুলে গেল। দেউল বা মন্দিরের যে দরজাটা ছিল সেই দরজাটা খুলে গেল এবং আমরা 4টে টর্চ একসঙ্গে ওই দরজা যে খুললো তার দিকে তাক করে আমরা টর্চগুলো জ্বালালাম এবং যা দেখলাম তাতে আমাদের প্রত্যেকের শরীরে রক্ত জল হয়ে গেল। যা দৃশ্য আমরা দেখলাম, এবং সারা জীবন যতদিন বাঁচবো ততদিন ওই দৃশ্য আমরা ভুলতে পারবো না, আমরা 4 জনে কেউ ভুলতে পারবো না। আমরা দেখলাম, মানে এটাই হচ্ছে এই গল্পের সবচেয়ে বড় সাসপেন্স, দেখলাম যে স্বয়ং মা কালী ওই গর্ভ গিয়ে, ওই দেউলের যে গর্ভ গিয়ে শূন্যে ঝুলন্ত অবস্থায় আছেন। আবার বলছি, স্বয়ং মা কালী শূন্যে ঝুলন্ত অবস্থায় আছেন। আমাদের 4টে টর্চ একসঙ্গে তাক করার পর আমরা বুঝতে পারলাম যে ওই মন্দিরে মা কালী পূজিত হন এবং উনি ঝুলন্ত অবস্থায় ওই মন্দিরে থাকেন। এবার সেটাই তো বড় ব্যাপার, কি করে হতে পারে একটা পাথরের মূর্তি, মা কালী পাথরের মূর্তি কি করে ঝুলন্ত অবস্থায় থাকে? তো সেই সময় তো আমাদের মাথা একদম পুরো পাজল হয়ে গেছিলো। পরবর্তীতে আমরা দেখেছি বা আমি দেখেছি যে এরকম কিন্তু ঘটনা আছে। তুমি যদি চলে যাও সোমনাথ মন্দিরে যে শিবলিঙ্গ ছিল সে কিন্তু ঝুলন্ত অবস্থায় ছিল, বুঝতে পেরেছো? মানে শিবলিঙ্গ রয়েছে, উপরেও টাচ করেনি, নিচেও টাচ করেনি, ঝুলন্ত অবস্থায়। তো যখন এই সমস্ত বিদেশি শত্রুরা এসেছিল তখন এই দৃশ্য দেখেই অর্ধেকে পালিয়ে গেছিল, বুঝতে পেরেছি? একটা ঝুলন্ত অবস্থায় শিবলিঙ্গ রয়েছে। তো এই জায়গাটা আমাদেরও কিন্তু ঠিক একই অভিজ্ঞতা হলো যে এখানে নিশ্চয়ই অ্যান্টি গ্র্যাভিটি কিছু কাজ করছে, যার জন্যে ওই যে মূর্তি রয়েছে, মহাকালীর যে মূর্তি রয়েছে, ভয়ানক মূর্তি, একদম পুরোপুরি মানে যে দেখবে সে তো ভয়ে একদম তার হৃদয় সংকুচিত হয়ে যাবে। এইরকমভাবে মা কালী ঝুলন্ত অবস্থায় রয়েছে।
আরেকটা জিনিস দেখলাম, উনি কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছেন, মানে ওনার যে মুভিটা আসছে আস্তে আস্তে এগিয়ে আসছে। ঠিক সেই সময় একটা কিন্তু আমরা হাসির আওয়াজ পেলাম, অদ্ভুত এক হাসির আওয়াজ পেলাম। তারপরে আমরা আর কোনো দিকে তাকালাম না, কোনো দিকে তাকানোর প্রয়োজনও বোধ করলাম না। পড়ি মরি করে আমরা চারজন সোজা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে ছুটতে আরম্ভ করলাম। কোনো দিকে তাকানো নেই, কোনো দিকে তাকানো নেই, শুধু আমরা হাসির শব্দ শুনতে পেলাম। এবং আরেকটা যেটা আমরা শুনতে পেলাম সেটা হচ্ছে বাঘের গর্জন। মনে হচ্ছে যেন অনেক বাঘ একসঙ্গে ডাকছে। এই অদ্ভুত এক পরিবেশ, এই অদ্ভুত এক উপলব্ধি আমাদের মনের মধ্যে উদয় হলো। এবং আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য এত জোর ছোটা আরম্ভ করলাম, আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে, কেউ কারোর দিকে তাকালাম না, কে আসছে কে না আসছে কেউ তাকালাম না। এবং আমার যতটুকু মনে আছে, কতক্ষণ ছুটেছিলাম আমার মনে নেই, আমরা ভালো অনেকক্ষণ পর, অনেকটাই ছোটার পর আমরা দেখতে পেলাম যে জায়গাটায় আমাদের নৌকো করে স্টিমারটা ছিল সেই স্টিমারটা লাগানো আছে। এবং আমাদের জন্যে যে স্টিমারে বসেছিল যে পাইলট বা যে চালক আর যে হেল্পার, তারা কিন্তু খোঁজাখুঁজি করছে যে কোথায় গেল। আমাদের দেখে ওরা শান্তি পেল। প্রথমে আমি গেলাম, তারপরে আমার পিছনে আরও দুজন আসলো, তারপরে একজন অনেক পরে আসলো। এবং যেটা আমরা উপলব্ধি করলাম যে ওই যে যারা মাঝি মাল্লা ছিল বা যারা স্টিমারটাকে নিয়ে এসেছিল, তারা কিন্তু বলল যে স্যার আপনারা চলে যাওয়ার পর থেকেই পরিবেশ অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেল। কীরকম? বলছি যে অদ্ভুত পরিবেশ পরিবর্তন হয়ে গেল, পুরো অন্ধকার হয়ে গেল, দ্বীপটা পুরো অন্ধকার হয়ে গেল, সমস্ত কিছু অন্ধকার হয়ে গেল। এবং আপনারা যখন ভিতরে গেলেন তার কিছুক্ষণ পর বাঘের গর্জন কিন্তু আমরা পেলাম। বাঘের গর্জন পেলে আমরাও তো পেয়েছিলাম। বলছি একদম ঠিক স্যার, বাঘের গর্জন পেলাম। এবং স্যার সবাই আপনারা যখন চলে এসেছি আর সময় নষ্ট করবো না স্যার, ইমিডিয়েট আমরা মেইনল্যান্ডে চলে যাই, কারণ কোথা থেকে কী বিপদ হবে তখন কিন্তু আমাদের কাছে কিছু করার নেই। তাই বললাম যে আমিও অত সাহস দেখানোর চেষ্টাও আমি করলাম না, কারণ সব কিছু মানে দুনিয়ার সব কিছুর উত্তর তো কারোর কাছে থাকে না। কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো উত্তর পাওয়া যায় না, তার সঙ্গে হয়তো আমরা সেই রকমভাবে প্রপারলি বিশ্লেষণ করতে পারি না বলেও আমরা সেই উত্তর পাই না। আমি আর সময় নষ্ট করলাম না, আমরা পোর্ট থেকে আমরা চারজন উঠলাম, সঙ্গে ওই দুজন যে স্টিমারের যে চালক ছিল আর যে হেল্পার ছিল, আমরা নিয়ে ইমিডিয়েট দ্রুততার সঙ্গে আস্তে আস্তে আমাদের মেইনল্যান্ডের দিকে যেতে লাগলাম। এই সময় কিন্তু আমরা একটা জিনিস শুনলাম যেটা আমাদের শরীরকে সত্যিকারের একদম ঘাম দিয়ে জ্বরের মতন ইয়ে হলো। সেটা হচ্ছে যে একজন মহিলা কণ্ঠের আর্তনাদ, মানে অট্টহাসি, আর্তনাদ বলবো না, অট্টহাসি পুরো দ্বীপটাকে একদম কাঁপিয়ে দিচ্ছে। আর দ্বীপের যত পাখি ছিল সব ওই দ্বীপটা থেকে সব উপর দিকে সব ফ্লাই করতে লাগলো, মানে উঠতে লাগলো। একটা অদ্ভুত পরিবেশ। আর সমস্ত দিকে যেদিকে আমরা দেখছি সেই দিকেই আমাদের কাছে মনে হচ্ছে যেন মানে জলের মধ্যে আমরা ভেসে আছি। কোনো রকমভাবে যে জলের ওপারে কি আছে সেটা দেখতে পাচ্ছি না। তো এইরকম পরিস্থিতিতে আমরা ঈশ্বরের নাম করতে করতে জপতে হঠাৎ দেখলাম যে দূরে মেনল্যান্ডে আলো দেখা যাচ্ছে। তখন আমরা বুঝতে পারলাম যে আমরা মেনল্যান্ডে এসেছি। তো এই অবস্থায় আমরা গিয়ে মেনল্যান্ডে পৌঁছালাম। এবং আমার জীবনে সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা যদি বলতে হয়, তাহলে এর চেয়ে স্মরণীয় অভিজ্ঞতা আর হতে পারে না। দুটো জিনিস আমাকে স্টিল নাও এখনো পর্যন্ত ভাবায়। সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে এই যে মা কালীর মূর্তি ছিল, এটা কী করে ভাসলো, মানে কী করে শূন্যে ভেসে আছে এবং কী করে এগিয়ে আসছে, এটা আমার কাছে স্টিল নাও এখনো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আর একটা যেটা হচ্ছে সেটা যে বাঘের গর্জন আর মহিলার যে অট্টহাসি, এই দুটো ওই দ্বীপে কী করে আসে। পরবর্তীতে আমি যারা ওখানকার স্থানীয় যারা আছে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদও করেছিলাম, কিন্তু প্রত্যেকেই একই কথা দিচ্ছে যে আমাদের সাহস নেই ওই দ্বীপে যাওয়া। ওই দ্বীপে সত্যিকারে কোনো রকম কোনো রহস্য আছে, যে রহস্য উদ্ঘাটন করার মতন ক্ষমতা আমাদের নেই। এবং আপনার সাহস ছিল বলেই আপনি ওখানে যেতে পেরেছেন এবং জীবিত অবস্থায় ফিরে আসতে পেরেছেন। বেশিরভাগই জীবিত অবস্থায় ফিরে আসতে পারে না, তারা কোথায় অদৃশ্য হয়ে যায় সেরকম। তো এইরকম একটা কিন্তু অদ্ভুত গল্প যেটা আমার নিজের জীবনের সঙ্গে ঘটেছে, সেরকম গল্প আমি তোমাদের এটা বললাম। ভালো লেগেছে? ভালো লেগেছে তো? না, বললাম না তখন অনেক দিন, তাও 15 থেকে 16 বছর আগেকার ঘটনা। তখন ফোন এত অ্যাভেলেবেল ছিল না, আর এরকম হাই কোয়ালিটি ফোন তো তখন ছিল না। বুঝতে পেরেছো তো? এইটা আমরা যদি এখন হতো তাহলে আমরা সমস্ত কিছু রেকর্ডিং করতে পারতাম, কিন্তু সেই সময় কোথায় ফোন আর কোথায় কি।
আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে ফোন যে জিনিসটা, সেটা ইউজটা আমরা এত ইউজার ফ্রি ছিল না, ফলে মুশকিল হয়েছিল। তবে আমাদের কাছে আমার যেটা ব্যক্তিগত অভিমত, বা আমার পরবর্তীতে যখন আমি এই বিষয়টা নিয়ে একটু চর্চা করলাম, তখন দেখলাম যে এইরকম কিন্তু অনেক কিছু আছে সুন্দরবনে একখানা দ্বীপে প্রচুর রহস্য লুকিয়ে আছে, যেগুলো আস্তে আস্তে সুন্দরবন, জানো তো, আস্তে আস্তে সমুদ্রের তল উঁচু হচ্ছে বলে দ্বীপগুলো আস্তে আস্তে অবসোলেট হয়ে যাচ্ছে, ফলে অনেক রহস্য কিন্তু আমরা হারিয়ে ফেলছি। তবে অ্যান্টি গ্র্যাভিটির ব্যাপারটা যেটা শূন্যে ভাসছে, এটা কিন্তু আছে, এটা কিন্তু একদম মানে উড়িয়ে দেওয়ার মতন না। এরকম বহু মূর্তি আছে যে সমস্ত মূর্তিরা বিভিন্ন সময় নষ্ট হয়ে গেছে, কিন্তু অ্যান্টি গ্র্যাভিটি বিষয়টা কিন্তু আমাদের প্রাচীন ভারতবর্ষে খুব কমন বিষয়। আর যেটা বাঘ, যেটা পরবর্তীতে আমি যেটা শুনলাম, যে বাঘ নাকি সাধক যে ওই মন্দিরে পুজো করে, সে নাকি বাঘের রূপান্তরিত হতে পারে, বা বাঘের আত্মার সঙ্গে সে নিজের আত্মাকে মিশিয়ে নিতে পারে। তো এইরকম কিন্তু ব্যাপার আছে, এবং প্রাচীন কেন বলবো, এখনো বর্তমানে এখন যারা সুন্দরবনে যারা অধিবাসী আছে তারা বলে যে বাঘ কিন্তু মানুষও বাঘের রূপ ধরতে পারে। এটা কিন্তু ওখানে তন্ত্র সাধনায় বা অন্য কিছুতে এই জিনিসগুলো আছে। তাহলে সেই হিসাবে যদি আমরা মনে করে দেখতে পারি যে এটা যদি বিশ্লেষণ করা যায়, হয়তো অ্যান্টি গ্র্যাভিটি কিছু আছে। কারণ আমি বলেছিলাম না, আমার হাতের ঘড়ি বন্ধ হয়ে গেছিলো, সবারই হাতের ঘড়ি বন্ধ হয়ে গেছিলো, হতে পারে অ্যান্টি গ্র্যাভিটি কিছু আছে। আর ওই যে বাঘ যেটা বলছি, সেই বাঘের ব্যাপারটা হয়তো কোনো পূজারি হয়তো বাঘের ছদ্মবেশে বা বাঘের শরীরের মধ্যে আত্মগোপন করে আছে, এটা হতে পারে, এটা একদম উড়িয়ে দেওয়া যায় না। কারণ আমাদের ভারতবর্ষ সনাতন যে প্রথাগুলো রয়েছে বা তান্ত্রিক যে প্রথাগুলো রয়েছে, সেই প্রথাগুলো কিন্তু খুব হেরিটেজ, এর কিন্তু খুব ব্যাপক প্রসার ছিল এক সময়। এখন অবশ্য এখানে নেই, ওখানে ওই সমস্ত জায়গায় ওই সমস্ত সময় যে তন্ত্র সাধনার ক্ষেত্র ছিল, এবং যারা তন্ত্র সাধনা করতো তারা কিন্তু এইরকমভাবেই তাদের ইয়েটাকে করতো। দিদি, তুই কি কখনো ওই জঙ্গলে যাবি? একদম না, পাওয়া নাকি? এরকমই ভূতের এবং অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে আসছে এসটিভি বাংলা। আপনারা নিয়মিত চোখ রাখুন। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।